আর এবার অবশ্যই একটু ওয়েদার আপডেটে আমাদের নজর রাখতে হবে, কারণ রাজ্যে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হয়ে গেছে। ডিসেম্বরের শীতে আবারও বৃষ্টির কাঁটা। হ্যাঁ, সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কবে কবে থাকছে আরো বিস্তারিত জানাতে পারবে বিশ্বজিৎ, রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, রাজ্যে আবারও আবহাওয়ার খামখেয়ালিপনা, এই তো শীত এলো, এরই মাঝে আবার বৃষ্টির কাঁটা। আবহাওয়ারও যেন মুড সুইং হচ্ছে, কারণ দুদিন আগেও যেভাবে জাকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যে ছিল, আজ হঠাৎ শীত উদাহ। কার্যত শীতের যে জাকিয়ে শীতের পরিস্থিতি, তাতে ধাক্কা বলা যায়। তবে এই ধাক্কা বেশি দিন থাকবে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে আগামীকাল থেকে বৃষ্টি হবে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, এবং তারপর শনিবারেও 8টি জেলাতে দক্ষিণবঙ্গের অন্তত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এবং তারপর রবিবারের পর আবারও তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ বড়দিনের আগেই আবারও জমিয়ে শীতের আমেজ চলে আসবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ আগামী কাল পরশু বৃষ্টি হবে, বৃষ্টির পরেই তাপমাত্রা নামবে। তবে খুব একটা তাপমাত্রা বেশি নামবে বা জাকিয়ে শীতের পরিস্থিতি এখনই নিশ্চিতভাবে বলতে পারছে না আবহাওয়া দপ্তর। বেশ, দক্ষিণবঙ্গের দিকে তো নজর রাখলাম, পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো, কারণ সপ্তাহ শেষে দার্জিলিং এ হতে পারে তুষারপাত। সিকিমেও তুষারপাতের সতর্কতা রয়েছে। কবে নাগাদ আরো ডিটেল জানাতে পারবে পার্থ, উত্তরবঙ্গের আবহাওয়া কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু আজ আকাশ পরিষ্কার রয়েছে গোটা উত্তরবঙ্গ দিকে, এবং যদি হালকা মেঘ রয়েছে কালিম্পং এর দিকে, কিন্তু দার্জিলিং এ সেখানে কিন্তু ঝাড় চকচকে আকাশ এবং কাঞ্চনজঙ্ঘার পুরো সৌন্দর্য ধরা পড়ছে পাহাড় থেকে, এমনকি সমতলে সিঁড়ি ধরা পড়ছে। এবং আবহাওয়া অফিসের যেটা পূর্বাভাস, যে চলতি সপ্তাহে শেষে অর্থাৎ শুক্রবার শনিবার কিন্তু বরফ পড়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর উঁচু পর্বতমালা অর্থাৎ সান্দাকফু ফালুতে। স্বাভাবিকভাবে কিন্তু প্রচুর পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসেছেন, কেননা একই তো বছরের বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে কিন্তু প্রস্তুত পাহাড়। স্বাভাবিকভাবে প্রচুর পর্যটক যারা বেড়াতে আসছেন, সান্দাকফুতে রয়েছেন প্রতিবার, তারাও কিন্তু একদমই মেমারির দিকে নজর রাখবো, কারণ মাদক পাচারকারী ডেরায় টাকার পাহাড়। হ্যাঁ, মেমারির কৃষ্টিপাড়ায় সেখানে গাঁজা কারবারির ডেরায় পুলিশি হানা। বাড়ির বেসমেন্ট থেকেই উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। এত টাকা কিভাবে উদ্ধার, আর কি কি উদ্ধার হয়েছে, আরো বিস্তারিত শরদিন্দু জানাতে পারবে। শরদিন্দু, দেখো, এই মেমারির কৃষ্টিপাড়া এলাকায় 1 নম্বর ওয়ার্ডের সেখানে একটি বাড়িতে গাঁজা কারবার চলছে বলে পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল, এবং তারপরে পুলিশ এই বাড়িতে হানা দেয়। কিন্তু প্রথমে কিন্তু পুলিশ কোনো কিছুরই সন্ধান পায়নি। প্রায় 2 ঘন্টা পর বাড়ির বেসমেন্টের নিচ থেকে টাকার পাহাড় একদম উদ্ধার হয়। একেবারে 41 লাখ টাকা পাওয়া গেছে। শুধু তাই নয়, 47 কেজি গাঁজাও পাওয়া গেছে সেখানে। এবং এই গাঁজাগুলো বেশ কিছু গাঁজার 1 কেজি প্যাকেট এবং ছোট ছোট প্যাকেট রয়েছে। এবং পুলিশ যেটা জানতে পেরেছে যে এই যে ছোট প্যাকেটগুলো 50 এবং 100 টাকায় তারা বিক্রি করতো, এবং 1 কেজির প্যাকেটও অন্যান্য জায়গায় পাচার হতো। এবং এই যে বিপুল পরিমাণ টাকা তা গাঁজা বিক্রি করেই তারা সেখানে রেখেছিল, এমনটাই পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। এখন এই গাঁজা কোথা থেকে আসতো, কোথায় সেই গাঁজা যেত, এত টাকা কেনই বা বেসমেন্টে রেখে দেওয়া হলো, আরো কত টাকা আছে অন্য কোথাও লুকোনো আছে কিনা, এসব পুলিশ এখন বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে। তৃতীয়দের আজকে বর্ধমান আদালতে তোলা হবে তৃতীয়কে। এবং এই ঘটনায় সঙ্গীতা সাহানি নামে ওই বাড়ির এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে তার মাও একসময় গাঁজা কারবারের সঙ্গে যুক্ত ছিল। এখন তার মেয়ে সঙ্গীতা সাহানি সে এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তাকে আজকে বর্ধমান আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নেবে। হেফাজতে নিয়ে এই যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলোকে তার উত্তর দেওয়ার চেষ্টা চালাবে। বেশ, 1 নম্বর ওয়ার্ড মেমারি মিউনিসিপ্যালিটির কৃষ্টিপাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি, এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায়, এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় 41 লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। সঙ্গীতা সাহানি যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই। আমাদের তদন্ত চলবে। যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসিড টাকাগুলো ওখানেই পাই। আমরা বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল। 2-2.5-3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে। মহেশতলার দিকে নজর রাখবো। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 10টি বাড়িতে অবশেষে কারেন্ট এলো, মিটার বসলো। 40 বছরের যন্ত্রণার শেষ বলা যায়। সুইচ টিপলেই এখন ঘরে আলো, ফ্যান। বাড়িতে বসেছে সিইএসসির মিটার।
মহেশতলার 10টি বাড়িতে 40 বছর পর অবশেষে ইলেকট্রিক কানেকশন। 40 বছর এখানে আমার শ্বশুররা ছিল, তো আমি এখানে আসা থেকে নিজের মিটার নেই, তাই 40 বছর পর নিজস্ব মিটার হলো, তাই জন্য আমি খুব খুশি। মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নিউ পোল এলাকা। স্থানীয়দের দাবি 40 বছর আগে এখানে বাড়ি বাড়ি ইলেকট্রিক কানেকশন দেওয়া হয়। তখন সেই কানেকশন পাননি 10টি পরিবার, কারণ বড় রাস্তা থেকে তাদের বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে। বাসিন্দাদের দাবি ইলেকট্রিক পোস্ট বসানোর জন্য টাকা চাওয়া হয়, কিন্তু 10টি পরিবারের সকলেই দিনমজুর। তারা টাকা দিতে পারেননি, তাই বাড়িতে বিদ্যুৎও পৌঁছয়নি। ফলে সূর্য ডুবলেই ঘরে অন্ধকার, গরমে তো কষ্টের এক শেষ। বিষয়টি পাশের এলাকার কাউন্সিলরকে জানান বাসিন্দারা। সমস্যার কথা পৌঁছয় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপরই সমাধান, 10টি বাড়িতে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ। এখন সুইচ টিপলেই ঘরে আলো ফোটে। অন্ধকার থেকে কি আলোয় ফিরলেন? হ্যাঁ, অন্ধকার দিয়ে আলোয় ফিরলাম। তখন কত বছর ধরে এরকম বন্ধ ছিল? 40 বছর। খুশি, খুব খুশি। ডেলি খেটে খাওয়া মানুষ, ধারার কারেন্ট চালাতো, যখনই বিল বেশি হতো দিতে পারতো না, লাইনটা কেটে যেত, তাদের বাচ্চাদের পড়াশোনারও খুব অসুবিধা হতো। আমরা সেই সমস্যাটা দ্রুততার সাথে আমাদের সাংসদ অফিসে জানাই, এটা দ্রুততার সঙ্গে সমাধান করি। মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে 40 বছর পর কারেন্ট এলো 10টি পরিবারের। খুশি পরিবার। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার একটু হাসনাবাদের দিকে আমরা নজর রাখবো। গৌড়েশ্বর ব্রিজ, সেখানে বিপদের যাতায়াত, পদে পদে বিপদ। কেন এই কথা বলছি? ছবি কথা বলবে। দেখুন কিরকম পরিস্থিতি, অন্ধকারে কোনো রকম কোনো আলো নেই, ব্রিজে আলো তো নেই। সন্ধে নামলে ঠিক এরকম একটা চেহারা নেয়। ঘুটঘুটে অন্ধকার ব্রিজ, গাড়ির হেডলাইট ছাড়া যদি কেউ ব্রিজ পারাপার করতে যায় তাহলে পদে পদে বিপদ রয়েছে। দেখুন সন্ধে বা রাতের ছবিটা কতটা ভয়ানক থাকে। আর যখন এরকম অন্ধকার জায়গা, তার সুযোগে তো দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। চুরি, ছিনতাই, ইফটিজার, এদের দৌরাত্ম্যই এই ব্রিজে। কিন্তু কেন এরকম পরিস্থিতি? সব থেকে সমস্যার সম্মুখীন তো স্থানীয়দের হতে হয়, যারা যাতায়াত করেন এই ব্রিজ দিয়ে। তাই তাদের কথা আগে শোনাবো। অন্ধকার আমাদের দেখতে পাই না, হরেন বাজে, আমরা ছাড়াও পাইনি, যেতে খুব অসুবিধা লাগে। এখানে কোনো আলো নেই, কোনো অন্ধকারের ভিতরে আমরা যেতে পারি না। যাতায়াতের খুব রিস্ক হয়, চুরি হয়, ছিনতাই হয়, বহুত কিছু হয়। এখানে বিরাট অবস্থা খারাপ। আর এরকম ভাবে অন্ধকারে তো চলা যায় না, আমাদের অসুবিধা হয়। আমাদের লাইটের দরকার। আমাদের পথ চলতে খুব অসুবিধা হয় এবং মা বোনেরা অন্ধকারে যেতে গেলে টিটকারি মারে, চুরি চামারি হয়, আমাদের চলতেও কষ্ট হয়। ব্রিজটা ভাঙা, অনেকের হাত পাও ভেঙে গেছে। অনুপম রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। অনুপম, যে ছবিটা আমরা দেখছি, স্থানীয়দের যে কথা শুনছি, পদে পদে বিপদ, আতঙ্ক গ্রাস করেছে তাদের। আর তাদের কথায় স্পষ্ট যে এই সমস্যাটা 1-2 দিনের নয়। তাহলে সমাধান কেন নেই? কেন আলো লাগানো গেল না? তাহলেই তো সমস্যার সমাধান হয়। হ্যাঁ দেখো সোনিয়া, এই যে হাসনাবাদের যে গৌড়েশ্বর ব্রিজ, এই গৌড়েশ্বর ব্রিজটা গৌড়েশ্বর নদীর ওপরে তৈরি হয়েছে বাম আমলে। এই ব্রিজ থেকে কিন্তু একদম সরাসরি বাংলাদেশকে দেখা যায়। কার্যত বলা যেতে পারে একদম বাংলাদেশের সীমান্ত লাগোয়া হচ্ছে এই ব্রিজ। কিন্তু এই ব্রিজের দীর্ঘ কয়েক বছর যাবৎ একদম কোনো আলো নেই। আলো নেই বলতে গেলে আলোর যে বিদ্যুতের যে খুঁটিগুলো, সেই খুঁটিগুলো পর্যন্ত নেই। খুঁটিগুলোর তলার যে ঢালাই সিমেন্টের যে বেড়িগুলো, সেইগুলো পড়ে আছে এবং ব্রিজের ওপরে বিভিন্ন জায়গায় খানা ভেঙে চড়ে একদম বড় বড় গর্ত তৈরি হয়েছে, যার ফলে কিন্তু রাতের অন্ধকারে যখন স্থানীয় মানুষ যারা যাতায়াত করে সাইকেল নিয়ে বা হেঁটে যখন যাতায়াত করে, তখন একদিকে যেমন পড়ে গিয়ে তাদের বিপদের মুখে পড়ে, অন্যদিকে ইলেকট্রিক চেইন থেকে শুরু করে চিন্তায় রাহাজানি বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মধ্যে পড়তে হয়। এমনটাই কিন্তু একেবারে অনুপম, স্থানীয়রা তো আরো দাবি করছেন, তুমি যেমনটা বলছিলে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে এই ব্রিজ, যে ছবি দেখাচ্ছিলাম। কিন্তু কেন ডুবে রয়েছে? স্থানীয়রা দাবি করছেন বিদ্যুতের বিল নিয়ে টানাপোড়েনের জের বলে অভিযোগ। পঞ্চায়েত পূর্ত দপ্তরের টানাপোড়েনেই আধারে ব্রিজ। অনুপম আরো ডিটেল জানাতে পারবে। অনুপম, এই যে টানাপোড়েন বিদ্যুতের বিল নিয়ে, পঞ্চায়েত পূর্ত দপ্তরের টানাপোড়েনে অন্ধকারে ব্রিজ, কিন্তু সাধারণ মানুষ তারা কি, তাদের কি দোষ? তারা কেন ভুক্তভোগী হবে?
দেখো সোনিয়া, এইখানে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, তার কারণ সাধারণ মানুষ তারা তাদের পরিষেবাটা পাবে, সেখানে এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু এই যে ব্রিজ, এই ব্রিজের ওপরে যে বিদ্যুৎ নেই, সেই বিদ্যুতের নেই তার যে কারণ ব্যাখ্যা করলো এখানকার হাসনাবাদ পঞ্চায়েত সমিতির যে সভাপতি, তিনি যে ব্যাখ্যাটা দিলেন যে পঞ্চায়েত এই বিদ্যুতের বিল দেবে, না পঞ্চায়েত সমিতি বিদ্যুতের বিল দেবে, না পূর্ত দপ্তর বিল দেবে, কে বিল মেটাবে, সেই নিয়ে টানাপোড়েন চলছে। এবং এই টানাপোড়েনের কারণে কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছে এলাকার মানুষ। তবে কবে হবে এই সমস্যার সমাধান, কে মেটাবে এই বিল, এই নিয়ে কিন্তু রীতিমতো টানাপোড়েন চলছে। এবং যদিও এই যে পঞ্চায়েত সমিতির যে সভাপতি আমিরুল ইসলাম, তিনি যেটা জানিয়েছেন যে একদমই অনুপম, সেই বক্তব্যই আমরা শোনাবো। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতি। কন্ট্রাক্টর লাইটগুলো খাটিয়েছিল নিম্নমানের, লাইটগুলো খারাপ হয়েছে, এটা বাস্তব ঘটনা। তো লাইটটা প্রয়োজন আছে। ইলেকট্রিক বিল এটা কে দেবে? পঞ্চায়েত দেবে, পঞ্চায়েত সমিতি কি পিডব্লিউডি? সেইটা নিয়ে একটু ধোঁয়াশা আছে। সরকারি আধিকারিকদের সাথে কথা বলে যাতে লাইটটা খাটানো যায় নিশ্চয়ই ব্যবস্থা করা হবে। ব্রিজে যে ফুটপাথ, ওগুলো কিছু খারাপ হয়েছে, নিম্নমানের কাজ হয়েছিল, কিছু কিছু লোকালোক চুরি করে নিয়ে যাচ্ছে, ওগুলো আবার নতুন করে খাটাতে হবে। প্রশাসনকে বলবো, পুলিশকে যাতে টহল দেয়।